হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ডাব্লিউএস কোশ্চেনের নিয়ম দেখাবো। অর্থাৎ ক্লাস 3 to 5 পর্যন্ত আমরা ডাব্লিউএস কোশ্চেন শিখে থাকি। এই ডাব্লিউএস কোশ্চেন 9 দাগ নম্বরে আসে এবং 5টি ডাব্লিউএস কোশ্চেন আসে, এর জন্য 10 মার্ক। আমরা মাত্র 4টা নিয়মের ভিতরে ডাব্লিউএস কোশ্চেনের সকল নিয়ম শিখে ফেলবো। তো আমি প্রথমে লিখেছি, দেখো ডাব্লিউএস কোশ্চেনের নিয়মে ডাব্লিউএস ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে বসিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। অর্থাৎ এই যে ডাব্লিউএস কোশ্চেন দ্বারা যে সেন্টেন্সটা আমরা তৈরি করি সেটা কি সেন্টেন্স বলো তো? খেয়াল করো, সেটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দুই ভাবে গঠন করতে পারি। কয় ভাবে গঠন করতে পারি? দুই ভাবে। একটা হলো ভার্বাল দিয়ে, অর্থাৎ আমি বলেছিলাম সেন্টেন্সের শুরুতে ভার্ব বসিয়ে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারি। তার ভিতরে আমি শিখিয়েছিলাম বি ভার্ব। বি ভার্বের ভিতরে কি কি আছে? am, is, are, was, were। আমি শিখিয়েছিলাম টু ডু ভার্ব, ওইটাকে বি ভার্ব বা টু বি ভার্ব বলে। আর শিখিয়েছিলাম কি ভার্ব? টু ডু ভার্ব। ডু ভার্বের ভিতরে তিনটা ভার্ব আছে, ডু, ডাজ, ডিড। এরপর আমি শিখিয়েছিলাম হ্যাভ ভার্ব। কি ভার্ব? হ্যাভ ভার্বের ভিতরে কি কি আছে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর শিখেছিলাম মডাল অক্সিলারি ভার্ব। কি ভার্ব বলো তো? মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, আরো অনেকগুলো আছে, কিন্তু আমরা এগুলো আগে শিখে নিই। এগুলো সেন্টেন্সের শুরুতে বসিয়ে আমরা কি করতে পারি? ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে পারি। আর একটা নিয়ম ছিল, ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। আর একটা নিয়ম ছিল ডাব্লিউএস ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে বসে কি তৈরি করা যায়? ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়। এবার আমরা একটু বোর্ডের দিকে সেটাই খেয়াল করি। দেখো ডাব্লিউএস কোশ্চেনের নিয়মে ভালো করে দেখো, ডাব্লিউএস ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে বসে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায়। এটিকে আমরা কি বলবো? ডাব্লিউএস কোশ্চেন বলবো। তাহলে ডাব্লিউএস কোশ্চেনটা হলো সাচ কাইন্ড অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড সেন্টেন্সের শুরুতে বসিয়ে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হয়। তাহলে আমাদের সবার আগে জানতে হবে কি ডাব্লিউএস ওয়ার্ড গুলো কি কি। কি জানতে হবে? ডাব্লিউএস ওয়ার্ড গুলো কি কি। আমরা একটু খেয়াল করি ডাব্লিউএস ওয়ার্ড। এই ডাব্লিউএস ওয়ার্ডস গুলো সাধারণত আমরা 9টা ডাব্লিউএস ওয়ার্ডস হিসেবে মনে করে থাকি। আরো এর সাথে অনেক ওয়ার্ড যুক্ত হয়ে আমরা নতুন নতুন ডাব্লিউএস ওয়ার্ড তৈরি করব। কিন্তু মূলত ডাব্লিউএস ওয়ার্ড কোনগুলো আমরা দেখে নেই। দেখো, হু, হুইচ, হোয়াট, হাউ, হুম, হোয়ার, হোয়েন, হুজ, হোয়াই, ইটসেট্রা। অর্থাৎ আরো আছে, ঠিক আছে। এবার মাত্র আমরা 4টা নিয়ম। ডাব্লিউএস কোশ্চেনে কয়টি নিয়ম? 4টি নিয়ম। 4টি নিয়মের ভিতরে আমরা ডাব্লিউএস কোশ্চেন কমপ্লিট করে ফেলবো। তার ভিতরে প্রথম নিয়মটা কি আছে দেখো, প্রশ্নে, অর্থাৎ আমাদের যেটা প্রশ্নপত্রে দেওয়া থাকবে, প্রশ্নে am, is, are, was, were, have, has, had, can, could, shall, should, may, might, will, would, must। এগুলো যদি থাকে ইটসেট্রা, এটিসি থাকলে উত্তরে সাবজেক্ট অনুসারে সেটি বসে যাবে। এটা আমরা একটু আগে বুঝে নিই। মনে করো যে একটা ডাব্লিউএস কোশ্চেন তোমাকে তৈরি করতে হবে। প্রশ্নে আমাদের যে সেন্টেন্সটা দেওয়া আছে, যেমন রাইম ইজ এ গুড বয়, এই সেন্টেন্সে কি আছে? ইজ আছে না নাই? খেয়াল করো, আমরা উপরের টুকু যেহেতু শিখে ফেলেছি, আমরা উপরের টুকু মুছে দিই, তাহলে আমাদের সেন্টেন্স লিখতে সুবিধা হবে। প্রত্যেকটা এবারে এক্সাম্পল দিয়ে বুঝে নিব ভালো করে। যেমন আমি বললাম রাহিম ইজ আ গুড স্টুডেন্ট। রাহিম ইজ আ গুড স্টুডেন্ট। এই সেন্টেন্সে মনে করো আমার এই গুড স্টুডেন্টের নিচে দাগ আছে, আমাকে এটাকে অ্যানসার করতে হবে, ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। এখন আমরা কোন নিয়মে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করব সেটা আমরা পরে দেখছি। আগে একটু বুঝানো কি হয়েছে, আগে কি হয়েছে একটু দেখে না। এদিক স্টেপের সেদিক সরে এসো, তাহলে দেখতে পাবো। ব্যাগ বসে রাখো, ব্যাগ বসে রেখে তুমি একবার বেঞ্চের এই মাথায় আসো। দেখো আমি বলেছি যদি প্রশ্নে am, is, are, was, were, have, has, had, can, could, shall, should, may, might, will, would, must এগুলো যদি থাকে তাহলে আমাদের উত্তরে সেটি বসিয়ে দিতে হবে। তার মানে এগুলো সেন্টেন্সে থাকা মানে সেই সেন্টেন্স গুলো কেমন হবে। দেখো রাহিম ইজ আ গুড স্টুডেন্ট, এই সেন্টেন্সে কি ইজ আছে না নাই? আছে।
এই সেন্টেন্সে ইজ আছে। তাহলে আমরা যখন অ্যানসার করব তখন আমাদের ওই ইজটা কি বসে যাবে না যাবে না? যাবে। তাহলে এক নম্বরে যে রুলটা রুল নাম্বার 1 সেটা আমরা কিভাবে সেন্টেন্সে আসবে বুঝতে পেরেছি না পারিনি? পেরেছি। Very good. অর্থাৎ এই জায়গায় এখানে ইজের জায়গায় যদি am থাকে আর থাকে was থাকে were থাকে have has had can could shall should may might will would must এরকম যদি থাকে তাহলে আমাদের উত্তর করার সময় আমাদের সেটিকে বসিয়ে দিতে হবে। ক্লিয়ার? এবার আমরা 2 নম্বরের নিয়মে আসি। 1 নম্বর নিয়ম ক্লিয়ার? তোমাদের ম্যাক্সিমাম সেন্টেন্স এই জাতীয় ওয়ার্ড দ্বারা থেকে থাকে। এবার আমরা দেখব রুল নাম্বার 2 প্রশ্নে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে উত্তরে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসে। এবার কি হলো যে আমাদের যদি প্রশ্নে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে প্রশ্নে ভার্বের কি থাকে? প্রশ্নে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমাদের উত্তরে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাতে হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে তোমাদের মনে রাখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্ম তার সাথে এস অথবা ইএস অথবা আইএনজি ইএনটি ইএনডি এনটি ইডি কোনো কিছু যোগ থাকবে না একদম ভার্বের কোন ফর্ম থাকবে? প্রেজেন্ট ফর্ম। আমরা সেটার একটা एग्जांपल দেখি আমরা অ্যানসার পরে শিখবো আগে আমরা एग्जांपलটা একটু দেখে নিই যে আমি এই নিয়মটা দ্বারা কি বোঝাতে চাইলাম। রুল নাম্বার 2 হচ্ছে আমি যদি বলি দে প্লে ফুটবল দে প্লে ফুটবল আমরা ফুটবলের নিচে দাগ দিলাম এটা একটা ডব্লিউএস এটা যে ডব্লিউএস আর তৈরি করা যাবে না ডব্লিউএস কোশ্চেন তৈরি করা যাবে না অবশ্যই যাবে। এবার আমি তোমাদের যেটা বলেছি সেটা কি বলেছি বলেছি যে যদি আমাদের প্রশ্নে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে প্রশ্নে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তো এখানে দেখো তো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না নাই? আছে। ভেরি গুড। এখানে প্লেটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লের সাথে যদি এর যোগ হয় তাহলে প্লেস হয় প্লের সাথে যদি আইএনজি যোগ হয় তাহলে প্লেইং হয় প্লের যদি পাস্ট ফর্ম হয় তাহলে প্লেড হয় প্লের যদি পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে সেটা কি হয়? প্লেড হয়। কি হয় বলো তো? প্লেড হয়। তো এখন আমার কথা হলো আমাদের দ্বিতীয় নাম্বার নিয়মে বলেছে যে প্রশ্নে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসে। তাহলে আমাদের এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না নাই? আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যখন উত্তর করব তখন আমাদের ডাব্লিউএস ওয়ার্ডের পরে যে অক্সিলারি ভার্বটা বসাতে হবে সেটা কি বলবে? ডু না ডাজ না ডিড? ডু। ডু বলবে কারণ আমরা এখানে শিখেছি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসে। ক্লিয়ার? 2 নম্বর নিয়ম শেষ। আমরা 3 নম্বর নিয়মটা একটু দেখি বলেছে প্রশ্নে ভার্বের সাথে ভালো করে বুঝো এই 4টা নিয়ম বুঝলে ডাব্লিউএস কোশ্চেনে 80% করা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমাদের শিখতে হবে আসলে কোন ডাব্লিউএস ওয়ার্ডটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব আর কিছু না। তার মানে 80-90% এই 4টা নিয়মের ভিতরে সীমাবদ্ধ। আর এরপরে আমাদের একটা জিনিস বাকি থাকবে সেটা হলো ওই যে 9টা ডাব্লিউএস ওয়ার্ড শিখলাম আমরা ওই ওয়ার্ডগুলো কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করব। এবার দেখো প্রশ্নে ভার্বের সাথে এস অথবা এস যোগ থাকলে উত্তরে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাতে হবে? ডাজ। আমরা এই নিয়মের একটা সেন্টেন্স দেখি এই নিয়মের একটা সেন্টেন্স দেখো আমরা যদি লিখি হি reads a book he reads a book দেখো এখানে হি আছে এরপরে কি আমাদের এখানে মূলত ভার্ব কি বলতো? রিড। এখানে আমাদের মূলত ভার্ব কি বলতো? রিড। তো আমাদের এই রিড এর সাথে এস যুক্ত হয়ে কি হয়েছে বলতো? রিডস হয়েছে। রিড এর সাথে এস যুক্ত হয়ে আমরা কি করেছি? রিডস করেছি। তাহলে আমি বলেছি যে যদি ভার্বের সাথে এস বা এস যোগ থাকে তাহলে আমাদের কি এখানে ভার্বের সাথে এস যোগ আছে না নাই? আছে। তাহলে আমাদের এখানে মেইন ভার্বের সাথে এস যোগ আছে। যেহেতু আমাদের মেইন ভার্বের সাথে এস যোগ আছে তাহলে আমাদের প্রশ্ন যখন এটা আমরা প্রশ্ন তৈরি করব তখন আমাদের ডাব্লিউএস ওয়ার্ডের পর অক্সিলারি ভার্ব হিসেবে কি আনতে হবে? ডাজ। ডাজ আনতে হবে। কি আনতে হবে? ডাজ।
এবার কথা হলো যে স্যার এটাই তো আমাদের এর যুক্ত আছে, তাহলে এর যুক্ত একটা সেন্টেন্স দেখি, কথা বলো না প্লিজ। যেমন দেখি আমরা রিনা গোজ টু স্কুল, রিনা স্কুলে যায়, আমাদের টু স্কুলের নিচে দাগ এরকম শেপে থাকবে। ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে গেলে যে সেন্টেন্সটা দেওয়া থাকে এরকম সিকোয়েন্সে থাকবে। এখন কথা হলো যে আমাদের এখানে মূলত ভার্ব কি বলতো? গো। আমাদের এখানে মূলত ভার্ব কি? গো। এই গো এর সাথে ই এর যোগ হয়ে কি হয়েছে? গোজ। গোজ হয়েছে। গো এর সাথে ই এর যোগ হয়ে গোজ হয়েছে। তাহলে আমাদের এখানে যে নিয়মটা সেটা আমরা একটু খেয়াল করি, যে প্রশ্নে ভার্বের সাথে এস অথবা ইএস, তাহলে আমরা এস যুক্ত ভার্ব দেখলাম যে রিডের সাথে এস যুক্ত হয়ে রিডস হয়। আর আমরা দেখলাম যে ইএস যুক্ত ভার্ব যেমন গো এর সাথে ইএস যুক্ত হয়ে কি হয়ে যায়? গোজ হয়ে যায়। তাহলে এ জাতীয় সেন্টেন্স যদি থাকে তাহলে আমাদের ডাব্লিউএস কোশ্চেন মেক করতে গেলে কি করতে হবে? সাবজেক্টের পরে অর্থাৎ ডাব্লিউএস ওয়ার্ডের পরে আমাদের অক্সিলারি ভার্বের ভার্ব হিসেবে কি আনতে হবে? ডাজ আনতে হবে। কি আনতে হবে বলো তো? ভেরি গুড। এরপরে আমাদের চতুর্থ নম্বর নিয়ম, যে প্রশ্নে ভার্বের পাস্ট ফর্ম থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসে। অর্থাৎ আমাদের প্রশ্নের সাবজেক্টের পরে যদি আমরা দেখি যে ভার্বের পাস্ট ফর্ম বসেছে, যেমন আমরা লিখি একটা সেন্টেন্স লিখি, দেখো রাজু caught CAUGHT a lot of fish। রাজু caught a lot of fish। এখানে দেখো ক্যাচ caught 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 CAUGHT। এবার দেখো আমাদের এখানে সাবজেক্ট রাজু, এবার এরপরে যে ভার্ব আমরা ব্যবহার করেছি সেটা কি বলতো? caught। কি ব্যবহার করেছি? caught। এইবার তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার আমাদের এখানে ক্যাসের ফার্স্ট ফর্ম হলো caught এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম হলো caught, তাহলে আপনি কেন বলতেছেন যে এটা ভার্বের পাস্ট ফর্ম, এটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো না কেন? একটা প্রশ্ন থেকে যেতে পারে না? যেহেতু পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল দুটো রূপই একই রকম। ফার্স্ট ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা, এটা কিন্তু তোমাদের মনে জাগতেই পারে যে আপনি তো বললেন গায়ের জোরে যে এটা হলো ফার্স্ট ফর্ম, এটা তো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে। হতে পারে কিনা? পারে। কিন্তু এখানে তোমাদের কথার যুক্তি হলো এটা যে সাবজেক্টের পরে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, নাহলে ভার্বের পাস্ট ফর্ম বসে। পৃথিবী উল্টায় গেল, ভার্বের পরে কখনো পাস্ট পার্টিসিপল, সাবজেক্টের পরে কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না। ঠান্ডা লাগে? ঠান্ডা লাগলে বললাম। তাহলে কি বললাম যে সাবজেক্টের পরে হয় ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের ফার্স্ট ফর্ম, কিন্তু কখনো ফার্স্ট পার্টিসিপল ফর্ম বলবে না। সাবজেক্টের পরে কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে না। এই পাস্ট পার্টিসিপল ফর্ম বসতে গেলে এই সাবজেক্টের পরে একটা অক্সিলারি ভার্ব লাগে, am is আর was এর লাগে অথবা have has had লাগে। সেগুলো আমি তোমাদের শিখিয়ে দেব। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বা ভয়েস টেন্সের ক্ষেত্রে am is আর was এর বসে, এরপরে V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আমি তো তোমাদের এটা শিখিয়েছি যে সাধারণত have has had এরপরে ভার্বের কোন ফর্ম বসে বলো তো? পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ এইটা যদি এইটা থাকতো রাজু, ভালো করে বুঝে না, এটা একটু কমপ্লিকেটেড বিষয়। রাজু হ্যাজ caught a lot of fish। রাজু হ্যাজ caught a lot of fish। এই ক্ষেত্রে আমাদের কি হতো দেখো, এই ক্ষেত্রে আমাদের হতো যে এইটাকে এইবার তোমরা কিন্তু কেউ ভার্বের পাস্ট ফর্ম বলতে পারবে না। কথা হলো যে স্যার এবার এটা পাস্ট ফর্ম আমরা কেন? কারণ কি হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে আমাদের ভার্বের কোন ফর্ম বসে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। কোন ফর্ম বসে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। যে তুমি হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে, তাহলে অবশ্যই এই ওয়ার্ডটা হলো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আর সাবজেক্টের পরে সরাসরি ভার্বের পাস্ট ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বসে, কখনো পাস্ট পার্টিসিপল ফর্ম বসে না। এই জন্য আমাদের সাবজেক্টের পরে এখানে যে caught হয়েছে সেটা হলো ভার্বের পাস্ট ফর্ম। অর্থাৎ ক্যাসের
পাস্ট ফর্ম হলো কট আর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কট। আমাদের দেখতে হবে এটা ও সেন্টেন্সে কোথায় বসেছে সেটা অনুসারে বুঝতে হবে যে কোন কট সেন্টেন্সের ফার্স্ট ফর্ম আর কোন কট সেন্টেন্সের পাস্ট পার্টিসিপল ফর্ম। বুঝতে পেরেছো তো? তাহলে এরকম যদি আমাদের ফার্স্ট ফর্ম থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের যখন ডাব্লিউএইচ কোশ্চেন করব তখন আমাদের উত্তরে অক্সিলারি ভার্ব হিসেবে ডিড বসাতে হবে। কি বসাতে হবে? ডিড বসাতে হবে। তাহলে আমি আরেকবার একটু তোমাদের বলে দেই যে আমাদের ডাব্লিউএইচ কোশ্চেন মাত্র 4টা নিয়মে করতে পারবো। ডাব্লিউএইচ কোশ্চেন মাত্র কয়টা নিয়মে করতে পারবো? 4টা নিয়মে। কি কি নিয়মে আমরা দেখব? যদি প্রশ্নে am, is, are, was, were, have, has, had, can, could, shall, should, may, might, will, would, must এগুলো যদি প্রশ্ন থাকে উত্তরে আমাদের সেটিকে বসিয়ে দিতে হবে, কিন্তু অবশ্যই সাবজেক্ট অনুসারে বসাতে হবে। এরপরে আমাদের প্রশ্নে যদি সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে উত্তরে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব হিসেবে আমাদের কি বসাতে হবে? ডু বসাতে হবে। প্রশ্নে যদি সাবজেক্টের পরে ভার্বের সাথে এস অথবা এস যোগ থাকে তাহলে ডাব্লিউএইচ কোশ্চেন করতে গেলে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসাতে হবে? ডাজ বসাতে হবে। এরপরে আমাদের যদি প্রশ্নে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে অক্সিলারি ভার্ব হিসেবে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ডিড বসাতে হবে। ভেরি গুড। এবার এখানে একটা এনভি লিখে দিয়েছি, দেখো নোটা বিনি, যে প্রশ্নে দাগ দেওয়া অংশ বাদে বাকি অংশ দিয়ে আমাদের উত্তর তৈরি করতে হয়। সাধারণত ডাব্লিউএইচ কোশ্চেনে যেমন এখানে এ লট অফ ফিশ আছে, এ লট অফ ফিশ বাদে বাকি অংশ যেটুকু আছে এই ফাঁকায় বসো, এই অংশটুকু দিয়ে আমাদের কি তৈরি করতে হবে? ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করতে হবে। আরেকটা ব্যাপার আছে যে এইটা আমরা সাধারণত তোমাদের বলে থাকি, কিন্তু সবকিছুরই একটু এক্সেপশনাল আছে, অর্থাৎ ব্যতিক্রম আছে। কিন্তু কোন কোন ক্ষেত্রে দাগ দেওয়া অংশের কিছু ওয়ার্ড উত্তরে বসতে পারে। আমি একবার তোমাদের বলে দিলাম যে দাগ দেওয়া অংশ বাদে বাকি অংশ দিয়ে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে, কিন্তু এমন কোন কোন ক্ষেত্র আছে সেগুলো আমি সব শিখিয়ে দেব। এমন কোন কোন ক্ষেত্র আছে যে ক্ষেত্রগুলোতে এই দাগ দেওয়া অংশের কোন কোন ওয়ার্ড, মনে করে 2-3টে ওয়ার্ড মিলে দাগ দেওয়া আছে, এই দাগ দেওয়া অংশের কোন কোন ওয়ার্ড আমরা প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি বা করতেই হবে, তা না করলে কোশ্চেন তৈরি হবে না। আমি এর সাথে সাথে তোমাদের দেখো এই 4টা নিয়ম অনুসারে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করব। ভিডিওটা অফ করে দাও। দেখো এই তার আগে একটু দাঁড়াও, তোমাদের একটু দেখাই দেবো, তাই তোমাদের একটু দেখাই দিই তোমরা কে কে ক্লাস করতেছো। এই তো থ্যাংক ইউ সবারই উঠাই দিছি, ঠিক আছে। আচ্ছা।